প্রাইমারির ইন্টারভিউয়ের ফর্ম ফিল আপ করতে গিয়ে মূলত আমাদের 5টা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রথম সমস্যা হচ্ছে ফটো, দ্বিতীয় সমস্যা হচ্ছে অ্যাডিশনাল এবং উইথাউট অ্যাডিশনাল, তৃতীয় সমস্যা হচ্ছে ট্রেনিং সার্টিফিকেট, 4 নম্বর সমস্যা হচ্ছে বয়সের প্রমাণ এবং 5 নম্বর সমস্যা হচ্ছে আমরা যখন কমপ্লিট করছি এবং ডাউনলোড করার পর দেখা যাচ্ছে সেখানে জেলা থাকছে না। এই 5টি সমস্যা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং চেষ্টা করব আপনাদের সঠিক পথ দেখানোর। যদি এমন হয় যে আপনিও প্রাইমারির ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন এবং ফর্ম ফিল আপ করতে চাইছেন, তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। শুধু একটা কথা মাথায় রাখবেন, যা কিছু এই ভিডিওর মধ্যে বলবো সেটা সবটাই আমার অনুমান। প্রথমে আপনি নিজে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন, যেখানে সমস্যা হবে পর্ষদে ফোন করে বা পর্ষদে গিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। এবং যখন এই দুটি কাজে আপনি সফল হবেন না, অর্থাৎ আপনার পক্ষে পর্ষদে যাওয়া বা পর্ষদে ফোন করা সম্ভব হবে না কোনো কারণে, এবং সবটাই নিজের সিদ্ধান্ত নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, তখন এই ভিডিওতে আমার বক্তব্যগুলোর সঙ্গে আপনি আপনার বক্তব্য মিশিয়ে যেটাকে সঠিক বলে মনে করবেন সেটাকে দিয়েই ফর্ম ফিল আপ করবেন। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তার জন্য কিন্তু অবশ্যই নন্দী একাডেমি বা আমি দায়ী থাকবো না। আমি শুধু আপনাকে সাহায্য করছি, আপনি নিজেরটুকু নিজে বুঝে তারপর ফর্ম ফিল আপ করবেন। তো আসুন শুরু করি সেই সকল সমস্যা এবং সেই সকল সমস্যাগুলোর সমাধান সম্বন্ধে সাধারণ ধারণা অর্জন করি। ফটোর ক্ষেত্রে যেটা বলা হয়েছে স্ক্যান ইমেজ অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, অর্থাৎ আপনাকে এখনকার রিসেন্ট কোন একটি ফটো সেটাকে স্ক্যান করে ওখানে দিতে হবে। আপনারা অনেকেই ভাবছেন যে যখন আপনারা টেট দিয়েছিলেন সেই সময়ে যে ফটোটা দিয়েছিলেন সেটাকেই দিতে হবে। তো আমার যেটা মনে হয় সেরকম বিশেষ কিছু নয়, যে কোনো একটি ফটো সেটা স্ক্যান করে ওখানে দিলেই হয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে যে এইটুকু জায়গাকে নিয়ে এখানে লেখা রয়েছে যে হুইচ আই উইল ক্যারি টু দ্য রিটেন এক্সামিনেশন। এখানে যদি লেখা থাকতো যে হুইচ আই উইল ক্যারি টু দ্য ইন্টারভিউ বোর্ড, তাহলে আমাদের মনে হয় কোনো সমস্যা হতো না। এই রিটেন এক্সামিনেশন এইটাকে নিয়ে আমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা যেহেতু কোনো রিটেন এক্সামিনেশনে যাচ্ছি না, কাজে আমার মনে হয় যেটা বলা হচ্ছে যে আপনি যে ফটোটি দেবেন সেই ফটোটি অবশ্যই আপনি ইন্টারভিউ বোর্ডে নিয়ে যাবেন। এখানে এটা হয়তো কোনো কিছু মিস হয়েছে বলে আমার মনে হচ্ছে, কারণ 2014 সালে যিনি টেট দিয়েছিলেন তার কাছে এখনও পর্যন্ত 10-12 বছর পেরিয়ে যাওয়ার পরেও ফটো সংরক্ষণ করে রাখা আছে, বা 12 বছর আগের মুখের সঙ্গে এখনকার মুখ মিলে যাবে সেটা নাও হতে পারে। কাজেই এটা আরও বেশি গ্রহণযোগ্য যে এখনকার একটি ফটো দেবেন। এদিকে লেখা রয়েছে যে দেখুন যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, হ্যাঁ, তো একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবেন এবং সেটা অবশ্যই ইন্টারভিউ বোর্ডে নিয়ে যেতে হবে, তার জন্য সেটাকে সংরক্ষণ করে রাখবেন। অর্থাৎ রিটেন এক্সামিনেশন এই অংশটা ভুল আছে, এখানে ইন্টারভিউ বোর্ড হবে বলে আমার মনে হয়। তো ফটোর সমস্যা আশা করি মিটে গেল। আসুন আমরা পরবর্তী যে সমস্যা আছে সেটাকে দেখে নিই। পরবর্তী যেটা হচ্ছে যে আমরা ট্রেনিং কোয়ালিফিকেশন হিসেবে কী দেবো, সেখানে দেখুন লেখাই রয়েছে ফাইনাল মার্কশিট। কাজে এখানে আর দ্বিতীয় কোনো প্রশ্নের জায়গাই নেই যে 3টি মার্কশিটকে দিয়ে আমরা একটা পিডিএফ বানিয়ে সেটাকে আপলোড করব, না শুধু সার্টিফিকেট দেবো না কি দেবো, সেখানে কোনো প্রশ্নের অবকাশই নেই। এখানে একদম পরিষ্কার লেখা রয়েছে যে ফাইনাল মার্কশিট অ্যাজ পার গাইডলাইন্স। হ্যাঁ, তো ট্রেনিং কোয়ালিফিকেশান সাচ অ্যাজ ফাইনাল মার্কশিট, অর্থাৎ ট্রেনিং কোয়ালিফিকেশানের যে ফাইনাল মার্কশিট সেটা এখানে দিয়ে দিলেই হবে। তাহলে এই যে সমস্যা সেই সমস্যার সমাধানও কিন্তু এখানে লেখা রয়েছে। আসুন আমরা পরবর্তী যে সমস্যা সেই সমস্যার দিকে চোখ রাখি। পরবর্তী সমস্যা হচ্ছে যে আমরা বয়সের প্রমাণ হিসেবে কী দেবো। তো এখানে দেখুন বয়সের প্রমাণ হিসেবে দুটো জিনিসের কথা উল্লেখ রয়েছে, এক হচ্ছে বার্থ সার্টিফিকেট, অন্যটি হচ্ছে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড। আমাকে অনেকেই ফোন করে প্রশ্ন করছেন যে আমি কি আমার এইচএসের অ্যাডমিট দিতে পারি, বা অনেকেই বলছেন যে আমি কি আমার মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারি। তো আমার উত্তর হচ্ছে প্রয়োজন কি আছে, আপনার কাছে তো বার্থ সার্টিফিকেট আছে অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, আপনি এই দুটোকেই দিয়ে দিন, কোনো সমস্যা হবে না। যেহেতু এখানে এই দুটোকেই মেনশন করা রয়েছে, কাজে আপনি এই দুটোকেই দিয়ে দিন, আশা করি আপনার সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। পরবর্তী সমস্যা হচ্ছে আপনি যখন পেমেন্ট করলেন, সব কিছু শেষ হয়ে গেল, তখন এইরকম একটি পেপারকে ডাউনলোড করতে পারছেন। সেখানে অনেক সময় এই যে এখানে যে জেলার উল্লেখটা থাকছে না, অনেকেই আমাকে ফোন করে বলছেন যে আমার এখানে জেলার উল্লেখ নেই। তো তারা যেটা করবেন, তারা এটাকে কমপ্লিট হয়ে যাওয়ার পর টোটাল পোর্টালটাকে কেটে দেবেন এবং সেই পোর্টালে আবার ঢুকবেন। তারপর দেখবেন সেখানে ডাউনলোড করার যে অপশান দিচ্ছে, অর্থাৎ যেখানে আপনি অ্যাপ্লিকেশন করছিলেন তার নিচেই দেখবেন অপশান রয়েছে, সেখানে সেগুলোকে পুট করে মানে রেজিস্ট্রেশন নাম্বার এবং সেখানে ডেট অফ বার্থ এই দুটোকে দিতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে যখন আপনি নতুন করে আবার ঢুকবেন, ডাউনলোড করবেন, দেখবেন এখানে কিন্তু জেলা চলে আসবে। কাজে
এটাকে নিয়েও খুব একটা সমস্যা কারোর কিছু হবে না। হতে পারে আপনি যখন ডাউনলোড করেছেন তখন জেলার উল্লেখটা নেই, কিন্তু আপনি নতুন করে আবার যখন যে রেজিস্ট্রেশন নাম্বারটা হয়ে গেল, এখানে লেখা থাকছে যে রেজিস্ট্রেশন নাম্বারের ঘর রয়েছে, এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা আর ডেট অফ বার্থ দিয়ে যখন আপনি আবার ঢুকবেন, ডাউনলোড করবেন, দেখবেন এই জেলা এটা কিন্তু চলে এসেছে। কাজে এটাকে নিয়েও কোনো সমস্যা কিছু হবে না বলেই আমার মনে হচ্ছে। আপনাদের সঙ্গে আরও একটি মজার তথ্য শেয়ার করি। আমরা উইথ অ্যাডিশনাল উইথআউট অ্যাডিশনাল নিয়ে খুব সমস্যায় ভুগছি, কিন্তু যখন আপনি ফাইনাল এটাকে সাবমিট করে দেবেন এবং যখন এটাকে আপনি ডাউনলোড করবেন, তখন দেখবেন যেখানে ফুল মার্কসের ঘরে আপনি যে ফুল মার্কস দিয়েছেন সেটা আছে, অবটেইনড মার্কসের ঘরে আপনি যে মার্কসটা পেয়েছেন সেটা আছে, এবং সেটা উইথ অ্যাডিশনাল যে নাম্বারটা আপনি যোগ করছেন, যারা পুরনো ছাত্রছাত্রী তাদের কথা বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে উইথ অ্যাডিশনাল নাম্বারটাকে নিয়েই কিন্তু পার্সেন্টেজটা হচ্ছে। কাজে এখানে উইথআউট অ্যাডিশনাল এই কলমটা কেন যুক্ত করা হয়েছে আমি জানি না, কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে উইথআউট অ্যাডিশনালের ভূমিকা আপাতত এখানে কিছু নেই। কারণ ওখানে দেখেছেন যে ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, অবটেন মার্কস, পার্সেন্টেজ আছে, কিন্তু তার সঙ্গে আবার উইথ অ্যাডিশনাল, উইথআউট অ্যাডিশনাল কলম রয়েছে। কিন্তু এখানে যখন ফাইনাল সাবমিট হয়ে যাচ্ছে, এখানে দেখুন উইথআউট অ্যাডিশনাল, উইথ অ্যাডিশনাল বলে কোনো আলাদা করে বিভাজন করা নেই। এবং আমি ভালো করে দেখেছি যে এখানে আপনি যে উইথ অ্যাডিশনাল যে মার্কসটা এখানে অ্যাড করছিলেন সেটাই এখানে চলে আসছে এবং সেই অনুযায়ী এখানে পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। এবারে আমরা অ্যাডিশনাল এবং উইথআউট অ্যাডিশনাল বিষয়টিকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথমে দেখুন লিখেছি এমপি 2008, সেখানে 800 নম্বরের পরীক্ষা হতো, অর্থাৎ 2008 সাল পর্যন্ত 800 নম্বরের পরীক্ষা হয়েছে। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে সবার আগে আপনি মূল বিষয় বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল এইরকম করে দেখুন মোট 8টা বিষয় খুঁজে পাবেন যেখানে 100 করে করে পরীক্ষা হয়েছে। সেখানে আপনি মোট কত নাম্বার পেয়েছেন সেটাকে দেখুন, ঠিক আছে? বেশ, তাহলে 8টা সাবজেক্ট, সেখানে আপনি কত নাম্বার পেয়েছেন সেটা দেখুন। যেটা পেয়েছেন সেটা হচ্ছে উইথআউট অ্যাডিশনাল। দেখা যাচ্ছে 8টা নাম্বারে 8টা সাবজেক্টে আমি 600 পেয়েছি। তাহলে এই যে 600 নাম্বার সেটা হচ্ছে আমার উইথআউট অ্যাডিশনাল। এবারে আমার যে টোটাল সেখানে যে গ্র্যান্ড টোটাল করা আছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে 650। তাহলে আমার এই যে নির্দিষ্ট 2008 সালের যে ছেলে বা মেয়ে, সে উইথ অ্যাডিশনাল 650 লিখবে, উইথআউট অ্যাডিশনাল 600 লিখবে। আশা করি কারোর কোনো সমস্যা হলো না। এবারে চলে আসি 2009 থেকে 2012। আপনি আপনার মার্কশিটে চলে যান মাধ্যমিকের, সেখানে দেখুন বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল এইরকম 8টা সাবজেক্ট আছে। সেই 8টা সাবজেক্টে আপনি মোট কত পেয়েছেন সেটা ক্যালকুলেটর টিপে যোগ করে দিন। যে যোগফলটা বেরোলো সেটা হচ্ছে আপনার উইথআউট অ্যাডিশনাল। বেশ, এইবারে আপনার মার্কশিটে মোট টোটাল যে নাম্বারটা করা আছে সেইটা হচ্ছে উইথ অ্যাডিশনাল। এবার 2012 থেকে এখনো পর্যন্ত যারা মাধ্যমিক দিয়েছেন তারা 700 নম্বরের মাধ্যমিক দিয়েছেন, 700 নম্বরের মাধ্যমিক দিয়েছেন। তাহলে সেখানে আপনিও আপনার মার্কশিটের টোটাল যে মূল বিষয়গুলো আছে, অর্থাৎ বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, হ্যাঁ, এই যে বিজ্ঞান, এই যে মোট 7টা বিষয় পাবেন, সেই 7টা বিষয়ে আপনি ক্যালকুলেটর টিপে দেখুন কত হচ্ছে। যেটা হচ্ছে সেটা বসিয়ে দিন, সেটা হচ্ছে উইথআউট অ্যাডিশনাল। এবারে আপনার মার্কশিটের যে টোটাল করা আছে সেই টোটাল কত নাম্বার আছে সেটা এখানে বসিয়ে দিন, সেটা হয়ে গেল উইথআউট অ্যাডিশনাল। এবারে এই যখন আপনি করতে করতে যাবেন, বিষয়টা যখন সহজ করে ভাববেন, তখন দেখা যাবে এই যে 2008 সাল পর্যন্ত যে ছেলেমেয়েরা, তাদের উইথ অ্যাডিশনাল এবং উইথআউট অ্যাডিশনাল আলাদা আলাদা নাম্বার হবে। আর 2009 থেকে পরবর্তী যারা আছেন তাদের দুটো ক্ষেত্রেই কিন্তু একই নাম্বার হবে। অর্থাৎ যে সকল ছেলেমেয়ে 2008 সাল বা তার আগে মাধ্যমিক দিয়েছেন তারা মোট 8টা বিষয়কে যোগ করে নেবেন, যেগুলো প্রধান প্রধান বিষয়। সেখানে যা যোগফল বেরোলো সেই যোগফলটা হচ্ছে আপনার উইথআউট অ্যাডিশনাল। আর আপনার মার্কশিটে টোটাল যেটা করা আছে সেইটা হচ্ছে উইথ অ্যাডিশনাল। বেশ, তারপরে এই যে 2009 থেকে পরবর্তী এখনো পর্যন্ত যা কিছু আছে সেখানে কোনো রদবদল হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। আসুন এবারে আমরা এইচএসটিকে দেখে নিই। 2006 সাল পর্যন্ত, যে তার আগে থেকে 2006 সাল পর্যন্ত যে এইচএস হতো সেখানে 5টা সাবজেক্ট থাকতো এবং 2টো করে পেপার থাকতো। অ্যাডিশনাল কি আছে না আছে সেগুলো মাথা থেকে বাদ দিয়ে দিন। সেই যে মূল 5টা বিষয়, সেই মূল 5টা বিষয় যেখানে 200 নম্বর করে পরীক্ষা দিয়েছিলেন, সেখানে আপনি 1000-এর মধ্যে কত পেয়েছিলেন? মূল 5টা বিষয়, সেই মূল 5টা বিষয়ে 1000-এর মধ্যে আপনি যে নাম্বারটা পেয়েছিলেন সেটা হচ্ছে উইথআউট অ্যাডিশনাল। বেশ, এবারে আপনার মার্কশিটের টোটাল যেটা করা আছে, টোটাল যে মার্কসটা লেখা আছে সেইটা হচ্ছে উইথ অ্যাডিশনাল। তাহলে 5টা বিষয়কে যোগ করে দিন, সেই 5টা বিষয়কে যোগ করে আপনার যে নাম্বারটা বেরোলো সেটা হচ্ছে উইথআউট অ্যাডিশনাল। এবং আপনার মার্কশিটে যে গ্র্যান্ড টোটালটা করা আছে সেটা হচ্ছে উইথ অ্যাডিশনাল। বেশ, 2006-এর ক্ষেত্রে
আশা করি মিটে গেল, কোনো সমস্যা হলো না। বেশ, এবারে 2007 থেকে 2011 পর্যন্ত এখানটাই জাস্ট বিষয়টা হচ্ছে যে এখানে আমার মনে হয় যে আপনাদের হয়তো গ্র্যান্ড টোটালটা করা নেই বা এই ধরনের কোনো কিছু একটা বিষয় হচ্ছে। তো প্রথম দিকে যেটা নিয়ম ছিল যে বাংলা ইংরাজি কম্পালসারি, তারপরের যে 4টে সাবজেক্টের মধ্যে সব থেকে বেশি নাম্বার যেটা পেয়েছেন সেই 3টে সাবজেক্ট আর বাংলা ইংরাজি কম্পালসারি, এই দুটোকে যোগ করে আপনার টোটাল মার্কসটা হতো। এখানে অ্যাডিশনাল বলে কোনো কিছু নেই, তাহলে উইথ অ্যাডিশনাল উইথাউট অ্যাডিশনাল এই দুটো ঘরেই আপনাকে সেই নাম্বারটা লিখতে হবে। বাংলা ইংরাজি কম্পালসারি, তার সঙ্গে বাকি যে 4টে পেপার থাকলো সেই 4টে পেপারের মধ্যে যে 3টে পেপারে সব থেকে বেশি নাম্বারটা পেয়েছেন সেই 3টে পেপার এবং বাংলা ইংরাজির সেই 5টা মোট নাম্বার যেটা হচ্ছে সেটা আপনার এখানে এসে বসে যাবে। বেশ, এবারে 2012-র পর থেকে নাও এখনো পর্যন্ত আমি যতটুকু জানি, আমি কিন্তু আবারও বলছি এগুলো হচ্ছে আমার অনুমানের সঙ্গে আপনি নিজের বুদ্ধিমত্তাকে মেশাবেন, তারপর ফর্ম ফিল আপ করবেন। তার আগে চেষ্টা করবেন পর্ষদে একবার যোগাযোগ করে নিতে, সেটা সশরীরে হোক বা ফোন করে হোক। বেশ, এবার 2012 থেকে এখনো পর্যন্ত কি হলো, এখানে যে বেস্ট অফ 5 আছে সেই বেস্ট অফ 5-এ কিন্তু এখানে বাংলা ইংরেজিকে কম্পালসারি এটা বলা নেই। হ্যাঁ, তো মোট যে 5টা বিষয় আপনি যদি খুব ভালো করে মার্কশিট দেখেন তাহলে দেখবেন যে মোট যে 5টা বিষয় সেই 5টা বিষয়ের যোগ করা আছে। সেখানে দেখা যাচ্ছে যে আপনি হয়তো অ্যাডিশনাল সাবজেক্ট ছিল বা অপশনাল সাবজেক্ট ছিল ইতিহাস, কিন্তু আপনি ইংরেজিতে কম পেয়েছেন, তাই ইংরেজিটা নিচে নেমে গেছে এবং ইতিহাসটা উপরে উঠে গেছে, দিয়ে ওই 5টা সাবজেক্টের যোগফল করে কিন্তু বেস্ট অফ 5 হয়েছে। মোট কথা হচ্ছে আপনার মার্কশিটে যেটা টোটাল মার্কস করা আছে সেই টোটাল মার্কসটাই আপনি দুটোর ঘরে বসিয়ে দেবেন, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। বেশ, তাহলে আমরা যে বিষয়টিকে শেষ পর্যন্ত পেলাম সেটা হচ্ছে যে আপনার মূল যে বিষয়গুলি সেই মূল বিষয়গুলিকে সবসময় যোগ করে দেবেন। মূল বিষয়বস্তুগুলোকে যোগ করলেন, যেগুলো খুচরো বিষয় সেগুলো বাদ দিয়ে মূল বিষয়গুলোকে যোগ করলেন। এবার মূল বিষয়ের যে যোগফল বেরোলো, হ্যাঁ, সেই যোগফল যদি আপনার যে মার্কশিট সেই মার্কশিটে যে নাম্বারটা উল্লেখ করা আছে তার সঙ্গে যদি মিলে যায় তাহলে উইথ অ্যাডিশনাল উইথাউট অ্যাডিশনাল দুটো একই বসবে। আর আপনার যে যে প্রধান বিষয়গুলো আছে সেই প্রধান বিষয়গুলির যোগফল আর মার্কশিটে যে নাম্বারটা উল্লেখ করা আছে সেই দুটি নাম্বার যদি না মেলে সেক্ষেত্রে উইথ অ্যাডিশনাল আর উইথাউট অ্যাডিশনাল দুটো আলাদা আলাদা নাম্বার হবে। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনাদের এই নির্দিষ্ট বিষয়টা বুঝতে বর্তমানে আর কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আজকের এই ভিডিওটি আশা করি আপনাকে যথেষ্ট সাহায্য করতে পেরেছে। নিজের ফর্ম নিজে ফিল আপ করুন, নির্ভুলভাবে ফিল আপ করুন, একবারের জায়গায় 5বার চোখ বোলান, কারণ সাবমিট হওয়ার পর আর ভেবে লাভ নেই। তাই আপনি আপনার ফর্মটিকে নিজের বোধ বুদ্ধি দিয়ে সঠিকভাবে ফিল আপ করবেন, এটাই হচ্ছে শেষ কথা। আমাদের পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য এখানে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এছাড়াও আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত ভিডিওগুলোকে আপলোড করে থাকি, সেগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।